আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটা চ্যাপ্টার 6 তাপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1। প্রশ্ন 1, সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান। উত্তর হবে অপশান বি 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি। প্রশ্ন 2, নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্দেশক ভৌত রাশিটি হল। উত্তর হবে অপশান এ আর্দ্রতা। প্রশ্ন 3, ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান হবে। উত্তর হবে অপশান এ 100% বা 100%। প্রশ্ন 4, নিচের কোনটি উৎস অবস্থান্তর। উত্তর হবে অপশান বি বাষ্পীভবন। প্রশ্ন 5, সিজিএস পদ্ধতিতে সীসার আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, জুল পার কেজি কেলভিনেতে এর মান। এটার উত্তর হবে অপশান সি 126। সমাধানটা একবার দেখো। এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের মান বের করতে গেলে যে মানটা দেওয়া আছে তার সাথে 4200 গুণ করতে হবে। এই মানের সাথে 4200 গুণ করলেই সেটা জুল পার কেজি কেলভিনে প্রকাশিত হবে। তাহলে 0.03 এর সাথে 4200 গুণ করলে আমাদের উত্তর আসবে 126.00 জুল পার কেজি কেলভিন। তার মানে উত্তর হচ্ছে 126, যেটা অপশান সি। প্রশ্ন 6, বরফ গলনের নিমতাপ। উত্তর হবে অপশান এ 80 ক্যালোরি পার গ্রাম। প্রশ্ন 7, জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোন উষ্ণতা পাল্লায়। উত্তর হবে অপশান সি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 8, শীতপ্রধান দেশে কোনো জলাশয়ের ওপরে তলে বরফ জমে গেলে হ্রদের তলদেশে জলের তাপমাত্রা হয়। উত্তর হবে অপশান বি 4 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 9, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণের ফলে 1 গ্রাম জলে পরিণত হলে জলের উষ্ণতা হবে। উত্তর হবে অপশান সি 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মান 1, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, তাপের যান্ত্রিক তুলাঙ্কের সংজ্ঞা দাও। 144 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, অসম্পৃক্ত বাষ্পকে কিভাবে সম্পৃক্ত করা যায়। উত্তর হবে উষ্ণতা হ্রাস করলে। উষ্ণতা হ্রাস করলে অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত বাষ্পে পরিণত হয়। প্রশ্ন 3, শিশিরাঙ্ক কাকে বলে। 150 নম্বর পাতায় এখান থেকে এতটা শিশিরাঙ্ক। প্রশ্ন 4, আর্দ্রতাকে কত রকমভাবে প্রকাশ করা যায়। 148 নম্বর পাতায় এখান থেকে এতটা। দুভাগে প্রকাশ করা যায়, এক হচ্ছে পরম আর্দ্রতা, আরেকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এখান থেকে এতটা। প্রশ্ন 5, অবস্থার পরিবর্তনের জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলা হয়। উত্তর হবে লীন তাপ। প্রশ্ন 6, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। প্রশ্ন 7, কিউ = mst। এই সমীকরণে ms রাশিটির দ্বারা কি নির্দেশিত হয়। এখানে বলেছে m হচ্ছে বস্তুর ভর আর s হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ। ms দ্বারা কি নির্দেশিত হয়। m দ্বারা বস্তুর ভর আর s দ্বারা বস্তুর আপেক্ষিক তাপ নির্দেশিত হয়। প্রশ্ন 8, শীতপ্রধান দেশে জলাশয়ের ওপরে বরফ জমে গেলে বরফের ঠিক নিচে জলের তাপমাত্রা কত। উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস। তারপর স্তম্ভ মেলাও। 1, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1, গৃহীত বা বর্জিত তাপ। এটা হবে অপশান বি জুল। 2, আপেক্ষিক তাপ। এটা হবে অপশান সি জুল পার কেজি কেলভিন। 3, তাপগ্রাহিতা। এটা হবে অপশান ডি জুল পার কেলভিন। 4, লীন তাপ। এটা হবে অপশান এ জুল পার কেজি। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, শিশিরাঙ্কে বায়ু ড্যাশ হয়ে পড়ে। উত্তর হবে সম্পৃক্ত। 2, ড্যাশ এর বহিঃপ্রকাশ হলো বস্তুর তাপমাত্রা। উত্তর হবে তাপ। 3, তাপ হলো বস্তুকণার ড্যাশ এর পরিবর্তিত রূপ। উত্তর হবে গতিশক্তি। 4, তরলের তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পায়নের হার ড্যাশ। উত্তর হবে বাড়ে। 5, ড্যাশ বর্জন করলে বস্তুর তাপমাত্রা হ্রাস পায়। উত্তর হবে তাপ। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। 1,
জলসম কিছু পরিমাণ জলের আয়তনকে বোঝায়, এটা মিথ্যা। 2, যে কোনো উষ্ণতাতেই বাষ্পায়ন হয়ে থাকে, এটা সত্য। 3, খোলা তরলের উপরিতলের বাষ্প হলো অসম্পৃক্ত, এটাও সত্য। 4, তাপগ্রাহিতা কিছু পরিমাণ তাপকে বোঝায়, এটাও সত্য। 5, কঠিনীভবন হলো এক প্রকার নিম্ন অবস্থান্তর, এটাও সত্য। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, ক্যালোরি মিতির মূল নীতিটি লেখো। 142 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 2, কার্য ও তাপের তুল্যতা সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। 144 নম্বর পাতায়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। 145 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 4, পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে দুটি পার্থক্য লেখো। পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে দুটি পার্থক্য হলো, 1, প্রতি ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বলা হয়। আর কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই উষ্ণতায় ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, এই দুয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। 2 নম্বর, পরম আর্দ্রতার একক হলো গ্রাম পার ঘনমিটার, আপেক্ষিক আর্দ্রতার কোনো একক হয় না। প্রশ্ন 5, তাপ প্রয়োগের ফলে পদার্থের কি কি ধরনের পরিবর্তন হয়। 141 নম্বর পাতায়, এই যে তাপ প্রয়োগের ফলে পদার্থের বিভিন্ন ধরনের পরিবর্তন হয় বলে শুধু নামগুলো লিখে দেবে। 1, অবস্থার পরিবর্তন। 2, তাপমাত্রা পরিবর্তন। 3, আয়তনের পরিবর্তন। 4, রাসায়নিক পরিবর্তন। তারপর 142 নম্বর পাতায়, 5, রোধের পরিবর্তন। 6, চৌম্বক ধর্মের পরিবর্তন বলে 6টা নাম লিখে দেবে। প্রশ্ন 6, কোন স্থানের শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়। 150 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 7, শিশির জমার উপযোগী শর্তগুলি লেখো। 150 নম্বর পাতায়, শিশির জমার উপযোগী শর্ত, এখান থেকে এতটা। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 8, শিশির ও কুয়াশার পার্থক্য লেখো। শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য হলো, 1, শীতকালে সন্ধ্যা পর ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট গাছের পাতা বা ঘাসের আগায় জলবিন্দু আকারে জমা হয়, একে শিশির বলে। আর বায়ু প্রবাহহীন রাতে বায়ুস্তরের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বাতাসের জলীয় বাষ্প ছোট ছোট জলকণার আকার নেয় এবং ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে, একে কুয়াশা বলে। 2 নম্বর, এর প্রভাব ভূপৃষ্ঠ সংলগ্ন ঘাস বা গাছের পাতার ওপর দেখা যায়। এর প্রভাব বায়ুমণ্ডলের অনেক উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। প্রশ্ন 9, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের গর্তে জল রাখলে সেই জল বরফে রূপান্তরিত হয় না কেন। উত্তর, বরফ ও তার মধ্যে থাকা গর্তে ঢালা জলের মধ্যে জলের উষ্ণতা বেশি হওয়ায় তা বর্জন করে শীতল হবে এবং সেই তাপ গ্রহণ করে কিছু পরিমাণ বরফ গলবে। এই আদান প্রদানের ফলে যে মুহূর্তে জলের উষ্ণতা কমে 0 ডিগ্রি সেলসিয়াস হবে সেই অবস্থায় বরফ ও জলের উষ্ণতার সমান হবে, অর্থাৎ তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয়ে তাপের হস্তান্তর বন্ধ হবে। সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রাপ্ত জল বরফে রূপান্তরিত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ সংলগ্ন পরিবেশ অর্থাৎ বরফে বর্জন করতে ব্যর্থ হবে, ফলে ওই জল কখনোই জমে বরফ হতে পারবে না এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল হিসাবে থাকবে। প্রশ্ন 10, 100 ডিগ্রি সেলসিয়াস এর ফুটন্ত জল এবং স্টিম কোনটিতে হাত বেশি পুড়বে এবং কেন। 100 ডিগ্রি উত্তর, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জল অপেক্ষা সম উষ্ণতার 1 গ্রাম স্টিমে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, কারণ জলের বাষ্পীভবনের লিন তাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম। বেশি তাপ থাকার জন্য স্টিম স্পর্শ করলে হাত বেশি পুড়বে। বিভাগ ঘ, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 3। প্রশ্ন 1, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য লেখো। 148 নম্বর পাতায়,
সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্পের মধ্যে 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2, শিশির কিভাবে গঠিত হয়? 150 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, আয়তন উষ্ণতা লেখচিত্র উল্লেখ করে জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাখ্যা করো। 150 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 4, জলজ প্রাণীদের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো। 150 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা, তারপর 151 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 5, ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হওয়ার শর্তগুলি লেখো। 142 নম্বর পাতায় এখান থেকে এতটা, 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। তারপর বিভাগ ও গাণিতিক প্রশ্ন, মান 2 অথবা 3। প্রশ্ন 1, সমভরের দুটি তরলের উষ্ণতা যথাক্রমে 0 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াস। তল দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 22 ডিগ্রি সেলসিয়াস। তল দুটির আপেক্ষিক তাপের অনুপাত কত? ধরি সমভরের তরল দুটির ভর m। প্রথম তরলের উষ্ণতা, এটা হচ্ছে বলে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমরা ধরছি T1। আর দ্বিতীয় তরলের উষ্ণতা, যেটা আমাদের বলে দিচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমরা ধরছি T2। আর মিশ্রণের উষ্ণতা, সেটা আমাদের বলেছে 22 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে আমরা ধরলাম T। আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে প্রথম তরল কর্তৃক গৃহীত তাপ ইকুয়ালস টু দ্বিতীয় তরল কর্তৃক বর্জিত তাপ। মানে দ্বিতীয় তরল যতটা তাপ বর্জন করবে ঠিক ততটাই তাপ প্রথম তরল গ্রহণ করবে, সেটাই লিখেছি। তাহলে প্রথম তরল কর্তৃক গৃহীত তাপ, তাহলে m ইন্টু S1 ইন্টু T মাইনাস T1। মানে মিশ্রণের উষ্ণতা থেকে দ্বিতীয় তরল তাপ বর্জন করেছে, তার মানে মিশ্রণ থেকে দ্বিতীয় তরলের তাপটা মাইনাস করতে হচ্ছে, তাহলে T মাইনাস T1। আর ইকুয়ালস টু, এটা হচ্ছে প্রথম তরলের তরল কর্তৃক গৃহীত তাপ, সেটা হচ্ছে m ইন্টু S1 ইন্টু T মাইনাস T1 ইকুয়ালস টু দ্বিতীয় তরল কর্তৃক বর্জিত তাপ, সেটা হচ্ছে m, কারণ তরল দুটির ভর 1, তাহলে m ইন্টু এটা হচ্ছে TS2। এই যে দেখে নাও, S1 আর S2 হচ্ছে, S1 হচ্ছে প্রথম তরলের আপেক্ষিক তাপ আর S2 হচ্ছে দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ। তাহলে m ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা, তাহলে ভর হচ্ছে দুটোরই m, সেক্ষেত্রে দুটোই m লিখেছি। S প্রথম তরলের আপেক্ষিক তাপ S1 ইন্টু দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ S2। এবার উষ্ণতা কত হবে? প্রথম তরল কর্তৃক গৃহীত তাপ, সেটা কত হবে? T মাইনাস T1। তার মানে মিশ্রণের যে টোটাল মিশ্রণের যে উষ্ণতা, সেখান থেকে প্রথম তরলের উষ্ণতাটা বাদ দিলে আমরা বাদ দেবো, তাহলে T মাইনাস T1 হচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় তরলের উষ্ণতা থেকে মিশ্রণ উষ্ণতা বাদ দেবো, তাহলে এখানে হচ্ছে m ইন্টু S2 ইন্টু T2 মাইনাস T। এটা হচ্ছে দ্বিতীয় তরলের উষ্ণতা থেকে মিশ্রণের উষ্ণতাটা বাদ দেবো, আর প্রথম হচ্ছে মিশ্রণের উষ্ণতা থেকে প্রথম তরলের উষ্ণতাটা বাদ দিচ্ছি। তাহলে কি হয়? বা m ইন্টু S1 ইন্টু এটা তাহলে কত হবে? T হচ্ছে 22 মাইনাস T1 হচ্ছে 10 ইকুয়ালস টু পরটা m ইন্টু S2 ইন্টু T2 হচ্ছে 40 মাইনাস T হচ্ছে 22। বা এবার m কেটে গেল, দুদিকে একই, তাহলে বা S1 ইন্টু, তাহলে এটা 22 মাইনাস 10 হচ্ছে 12 ইন্টু ইকুয়ালস টু S2 ইন্টু 40 মাইনাস 22 হচ্ছে 18। তাহলে বা S1 বাই S2, এই নিচেটা চলে এলো, তাহলে এটা কত হবে? 18 বাই 12। S1 নিচে চলে এলো S2, তাহলে এটা 18 গুণ আছে, তাহলে এটা নিচে চলে আসবে 12। তাহলে এখানে কাটাকুটি করছি, 6 দিয়ে কাটলাম, 12কে 6 দিয়ে কাটলে হবে 2, 18কে 6 দিয়ে কাটলে হচ্ছে 3। তাহলে বা S1 বাই S2 ইকুয়ালস টু 3 বাই 2। তাহলে বা S1 ইস টু S2 ইকুয়ালস টু হচ্ছে 3:2। তাহলে অতএব তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত হলো 3:2। এটাই হবে অ্যান্সার।
S1:S2 ইকুয়ালস টু হচ্ছে 3:2, তাহলে অতএব তল দুটি আপেক্ষিক তাপের অনুপাত হলো 3:2, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 2, 100 ওয়াটের উত্তাপন কুণ্ডলীকে 5 মিনিট চালু রাখার ফলে দেখা গেল 90 গ্রাম বরফ গলা জল জমা হয়েছে। P/T ইকুয়ালস টু ml সমীকরণটি ব্যবহার করে বরফ গলনের লিন তাপ নির্ণয় করো। এখানে কি কোনটা কি সেটা দেখে নাও। সমীকরণের P ইকুয়ালস টু হচ্ছে উত্তাপন কুণ্ডলীর ক্ষমতা, T হচ্ছে সময়, M হচ্ছে জলের ভর, L হচ্ছে জলের লিন তাপ। বরফ গলনের লিন তাপের স্বীকৃত মান সেটা বলে দিয়েছে 340 জুল পার গ্রাম। এর সঙ্গে তোমার উত্তর মিলছে কিনা, মিলছে কি মানে এটা আমাদের উত্তর হবে। বরফ গলনের লিন তাপটা আমাদের বের করতে বলে দিয়েছে, সেই উত্তরটা হবে আমাদের বলে দিয়েছে 340 জুল পার গ্রাম। এবার তার সমাধানটা করি। তাহলে টি সময় সেটা দেওয়া আছে 5 মিনিট, মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে 5 × 60 সেকেন্ড, তার মানে হচ্ছে 300 সেকেন্ড। এম ভর দেওয়া আছে 90 গ্রাম, পি ক্ষমতা দেওয়া আছে 100 ওয়াট, এল জলের লিন তাপ। আমরা জানি P/T ইকুয়ালস টু ml, তাহলে বা পি এর জায়গায় লিখছে 100 × টি এর জায়গায় 300 সেকেন্ড, যেটা বের করলাম, ইকুয়ালস টু এম হচ্ছে 90 × এল। এবার এল এর মানটা বের করবো, তাহলে বা এল ইকুয়ালস টু কত হবে 100 × 300 ভাগ 90, 90 এল ইকুয়ালস টু 100 × 300, তাহলে এল ইকুয়ালস টু হবে 100 × 300/90, তাহলে বা এল ইকুয়ালস টু, তাহলে কাটাকুটি করে আমাদের উত্তর আসছে 1000 ভাগ 3, তাহলে এটাকে 1000কে 3 দিয়ে ভাগ করলে আমাদের হবে 333.33 জুল পার গ্রাম। তার মানে বইটা আমাদের উত্তর বলে দিয়েছিল, মিলছিল কিনা 340 জুল পার গ্রাম, সেই উত্তরের সাথে মিলছে কিনা, তাই মিলছে না। আমাদের উত্তর বেরিয়েছে 333.33 আর বইতে দিয়েছে 340, তাহলে আমাদের উত্তর মেলেনি। তাহলে আমরা কি লিখবো, অতএব এই অঙ্কের উত্তরের সঙ্গে বরফ গলনের লিন তাপের স্বীকৃত মানের সঙ্গে পার্থক্য আছে, মানে উত্তর মিলছে না, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 3, 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ দ্বারা 1 কেজি টারপিন তেলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। জলের আপেক্ষিক তাপ বলে দিয়েছে 1 ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হলে টারপিন তেলের আপেক্ষিক তাপ কত। তাহলে জলের ভর এম দেওয়া আছে 100 গ্রাম, উষ্ণতা বৃদ্ধি টি এটা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস, জলের আপেক্ষিক তাপ এস সেটা আমাদের বলে দিয়েছে 1 ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। অতএব জলের উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ H, এবার H ইকুয়ালস টু mst, এটা হচ্ছে ফর্মুলা, H ইকুয়ালস টু mst বা H ইকুয়ালস টু m হচ্ছে 100 × s হচ্ছে 1 × t হচ্ছে 42, তার মানে হচ্ছে 4200 ক্যালোরি। তাহলে এবার টারপিন তেলের ভর 1 কেজি, এটাকে গ্রামে নিয়ে যাচ্ছি কারণ জলের ভরটা গ্রামে আছে, তাহলে এটাকেও গ্রামে নিয়ে যাবো, তাহলে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। টারপিন তেলের উষ্ণতা বৃদ্ধি সেটা বলে দিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ধরি টারপিন তেলের আপেক্ষিক তাপ এস, এটা আমাদের বলে দেয়নি, এটা আমাদের বের করতে হবে, তাহলে ধরলাম এটাকে এক্স। অতএব শর্তানুসারে 4200 ইকুয়ালস টু 1000 × s × 10, এই যে ক্যালোরিটা বের করলাম এটা ইকুয়ালস টু টারপিন তেলের ভর ইন্টু উষ্ণতা ইন্টু আপেক্ষিক তাপ, তাহলে ভর হচ্ছে 1000 ইন্টু আপেক্ষিক তাপ এস ইন্টু উষ্ণতা হচ্ছে 10, তাহলে বা এস ইকুয়ালস টু কত হবে, উপরে 4200 নিচে 1000 × 10, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 42/100 ইকুয়ালস টু 0.42, 42কে 100 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে 0.42। তাহলে উত্তর কি লিখবো, অতএব টারপিন তেলের আপেক্ষিক তাপ হলো 0.42 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, 100 গ্রাম ভরের একটি তামার বলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, বলটিকে 10 ডিগ্রি সেলসিয়াসে 200 গ্রাম জলে নিমজ্জিত করলে অন্তিম উষ্ণতা কত হবে। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। প্রদত্ত কি কি দেওয়া আছে, তামার বলের ভর 100 গ্রাম, এটা আমরা m1 ধরছি,
তামার বলের উষ্ণতা যেটাও দেওয়া আছে 100°C, এটাকে আমরা T1 ধরছি। তাহলে তামার আপেক্ষিক তাপ সেটাও দেওয়া আছে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা S1 ধরছি। জলের ভর সেটা হচ্ছে 200 গ্রাম, ওটাকে আমরা M2 ধরছি। জলের উষ্ণতা 10°C, এটাকে আমরা T2 ধরছি। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা S2 ধরছি। তাহলে জলের আপেক্ষিক তাপ আমরা ধরছি S2। তো ধরি অন্তিম উষ্ণতা T, অন্তিম উষ্ণতাকে আমরা ধরছি T। তাহলে শর্তানুসারে কী হবে, তামার বল দ্বারা বর্জিত তাপ ইকুয়ালস টু হবে জল দ্বারা গৃহীত তাপ। তারপরে তামার বল দ্বারা বর্জিত তাপ আমরা কী করে বের করব, তামার ভর M1 ইন্টু তামার আপেক্ষিক তাপ S1 ইন্টু T1 মাইনাস T, মানে T1 কোনটা, তামার বলের যেটা উষ্ণতা সেখান থেকে অন্তিম যে উষ্ণতাটা সেটা বাদ দিলে আমরা পেয়ে যাব তামার বল দ্বারা বর্জিত তাপ। তাহলে M1 ইন্টু S1 ইন্টু T1 মাইনাস T ইকুয়ালস টু জল দ্বারা গৃহীত তাপ, সেটা কী হবে, জলের ভর M2 ইন্টু জলের আপেক্ষিক তাপ S2 ইন্টু অন্তিম উষ্ণতা মাইনাস জলের উষ্ণতা, তাহলে T মাইনাস T2। তাহলে তাহলে M1 হচ্ছে 100 ইন্টু S1 হচ্ছে 0.09 ইন্টু T1 হচ্ছে 100 আর Tটা আমরা ধরেছি মাইনাস T, T এর মান আমরা জানি না, T এর মানটাই আমরা বের করবো। ইকুয়ালস টু M2 হচ্ছে 200 ইন্টু S2 হচ্ছে 1 ইন্টু T মাইনাস T2 হচ্ছে 10। তাহলে এটা 100 ইন্টু 9/100, পয়েন্টটাকে তুলে দিলাম, 9/100 করে দিলাম। তাহলে 100 কেটে গেল, তাহলে এখানে 9 থাকলো ইন্টু 100 মাইনাস T ইকুয়ালস টু এখানে কত হবে 200 ইন্টু T মাইনাস 10। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 9কে 9 দিয়ে এটা গুণ করে দিচ্ছি, তাহলে 9 ইন্টু 100 মানে 900 মাইনাস 90, 900 প্লাস মাইনাসে মাইনাস 90 ইকুয়ালস টু এটা কত হবে 200T প্লাস মাইনাসে মাইনাস 200 ইন্টু 10 মানে 2000। টিগুলো একদিকে আনছি, এদিকে 200T আছে এদিকে আনলাম, তাহলে এটা প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 200T মাইনাস 90 ইকুয়ালস টু এখানে মাইনাস 2000 ছিল, মাইনাস 2000 আর এটা এদিকে গেলে মাইনাস হয়ে মাইনাস 900। তাহলে কত হলো, মাইনাস দুটোই মাইনাসে তার মানে যোগ হয়ে যাবে, তাহলে মাইনাস 209T ইকুয়ালস টু এই দুটোকে যোগ করলে হবে মাইনাস 2900, দুদিকেই মাইনাস আছে কেটে গেল। তাহলে T ইকুয়ালস টু হবে 2900 ভাগ 209, তো 2900কে 209 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর হবে 13.875, 13.875। তাহলে উত্তর কি লিখব, অতএব অন্তিম উষ্ণতা হবে 13.875 ডিগ্রি সেলসিয়াস, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 5, সমভরের জল ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ মিশিয়ে সমস্ত বরফ গলে গেলে জলের প্রাথমিক উষ্ণতা কত? বরফ গলনের লিনতাপ বলে দিয়েছে 80 ক্যালোরি পার গ্রাম। ধরি জল ও বরফের উভয়েরই ভর m গ্রাম, এটা আমরা ধরছি। জলের প্রাথমিক উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস, বরফ গলনের লিনতাপ বলে দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বরফ গলাতে লাগবে 80 ক্যালোরি। অতএব m গ্রাম বরফ গলাতে লাগবে 80 ইন্টু m ক্যালোরি, তার মানে 80 m ক্যালোরি। সমস্ত জলকে বরফে পরিণত করতে জলের উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস করতে হবে, কারণ ওটাকে বরফ করতে হবে, তাহলে বরফ করতে গেলে জলের উষ্ণতা আমাদের 0 ডিগ্রি করতে হবে। তাহলে এক্ষেত্রে জলের বর্জিত তাপ ইকুয়ালস টু হবে Q ইকুয়ালস টু হবে m ইন্টু 1 ইন্টু T মাইনাস 0 ক্যালোরি। জলের আপেক্ষিক তাপ আমরা জানি, এখানে এটা m, s হচ্ছে আপেক্ষিক তাপ, তার মান আমরা জানি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সেই জন্য এখানে আপেক্ষিক Q ইকুয়ালস টু MST, তাহলে Q ইকুয়ালস টু m ইন্টু s এর জায়গায় আমরা 1 লিখে দিচ্ছি, কারণ জলের আপেক্ষিক তাপ আমরা জানি, আর T হচ্ছে T মাইনাস 0 ক্যালোরি। তাহলে Q ইকুয়ালস টু কত হবে, তাহলে m ইন্টু T, কারণ এটা এক হচ্ছে, তাহলে m ইন্টু T ক্যালোরি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে Q ইকুয়ালস টু 80 m ক্যালোরি, বা MT ইকুয়ালস টু 80 m। যেহেতু Q ইকুয়ালস টু MT, যেহেতু আমরা আগেই বের করেছি Q ইকুয়ালস টু MT, তাই ক্যালোরিতে মূল অনুসারে জানি Q ইকুয়ালস টু 80 m, তার মানে Q এর জায়গায় আমরা MT লিখতে পারি, যেহেতু Q ইকুয়াল টু MT টা আমরা আগেই বের করেছি। তাহলে বা MT ইকুয়ালস টু হচ্ছে 80 m,
তাহলে এবার কী হবে, কেটে গেল, তাহলে টি ইকুয়ালস টু কত হবে, 80 ডিগ্রি সেলসিয়াস। অতএব জলের প্রাথমিক উষ্ণতা টি ছিল 80 ডিগ্রি সেলসিয়াস। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 6, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে হলে কত তাপ লাগবে? বরফ গলনের লীন তাপ ইকুয়ালস টু 80 ক্যালোরি পার গ্রাম, মানে 80 ক্যালোরি প্রতি গ্রাম। তাহলে 100 গ্রাম বরফ গলাতে তাপ লাগবে 80 × 100, তার মানে হচ্ছে Q1 ইকুয়ালস টু 8000 ক্যালোরি। বরফ গলনের লীন তাপ যেহেতু 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে 1 গ্রাম বরফ গলাতে লাগবে 80 ক্যালোরি, তাহলে 100 গ্রাম বরফ গলাতে লাগবে 80 × 100 মানে 8000 ক্যালোরি। তাহলে 100 গ্রাম বরফ গলিয়ে 100 গ্রাম জল, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, পাবার পর সেই জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছাতে প্রয়োজনীয় তাপ লাগবে Q2। এবার Q2, অতএব Q2 ইকুয়ালস টু M × S ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ এখান থেকে এখানে পৌঁছাতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছাবে। তাহলে টি হবে Q2 ইকুয়ালস টু MST, তাহলে Q2 ইকুয়ালস টু M × S ইন্টু টি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, বা Q2 ইকুয়ালস টু M এর মান আমরা জানি 100 গ্রাম জল, তাই জন্য 100 ইন্টু S হচ্ছে টি, আমরা জানি জলের আপেক্ষিক তাপ যেটা হচ্ছে S, সেটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে এসের জায়গায় আমরা লিখবো 1 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে পাবো আমরা 100, বা Q2 ইকুয়ালস টু, তাহলে এই তিনটে গুণ করলে আমাদের কত হচ্ছে 100 × 1 × 100, তার মানে 10,000 ক্যালোরি। তাহলে বা Q2 ইকুয়ালস টু আমরা পেলাম 10,000 ক্যালোরি। তাহলে অতএব মোট প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু হবে Q1 + Q2, টোটাল Q1 + Q2। Q1 আমরা একদম প্রথমে বের করেছি 8000, প্লাস Q2 হচ্ছে 10,000, তার মানে হচ্ছে 18,000 ক্যালোরি। তাহলে উত্তর কী লিখব? অতএব 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে মোট তাপ লাগবে 18,000 ক্যালোরি। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 7, 3টি তরলের ভর যথাক্রমে M1, M2 ও M3, উষ্ণতা যথাক্রমে T1, T2 এবং T3, এবং আপেক্ষিক তাপ যথাক্রমে S1, S2 এবং S3। এখানে বলে দিচ্ছে উষ্ণতা T1 > T2 > T3, তাহলে আপেক্ষিক তাপ বলে দিচ্ছে S1, S2, S3। তরল তিনটিকে একসাথে মিশালে মিশ্রণের উষ্ণতা কত হবে? ধরি মিশ্রণটির উষ্ণতা ইকুয়ালস টু T ডিগ্রি সেলসিয়াস। অতএব ক্যালোরিমিতির মূলনীতি থেকে পাই Q1 + Q2 + Q3 ইকুয়ালস টু 0। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি থেকে কি পেলাম? Q1 + Q2 + Q3 ইকুয়ালস টু 0। তাহলে Q1টা কি প্রথম তরলের ক্ষেত্রে, তাহলে প্রথম তরলের এখানে বলে দিয়েছে, তাহলে প্রথম তরলের Q1 ইকুয়ালস টু কী হবে? M1 × S1 × T - T1। তাহলে Q1 এর জায়গায় আমরা কি লিখব? M1 × S1 × T - T1, প্লাস Q2 এর কী লিখব? তাহলে M2 × S2 × T - T2, সব টি থেকে মাইনাস হবে, মিশ্রণের উষ্ণতা থেকে তিনটি তরলের উষ্ণতা বাদ দেব। তাহলে Q1 এর জায়গায় লিখছি M1, কারণ প্রথম তরলের Q1 হচ্ছে প্রথম তরলের ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা। তাহলে প্রথম তরলের ভর হচ্ছে M1, আপেক্ষিক তাপ হচ্ছে S1, আর উষ্ণতা হচ্ছে T - T1, প্লাস দ্বিতীয় তরলের ভর হচ্ছে M2 ইন্টু আপেক্ষিক তাপ হচ্ছে S2 ইন্টু উষ্ণতা হচ্ছে T - T2, প্লাস তৃতীয় তরলের ভর M3, আপেক্ষিক তাপ S3 ইন্টু উষ্ণতা হচ্ছে T - T3। তিনটে উষ্ণতায় T থেকে বাদ দেবো, ইকুয়ালস টু হচ্ছে 0। যেহেতু Q ইকুয়ালস টু MST, সেই জন্য আমরা এটা লিখলাম। এবার খুব সাবধানে করবে, এই গুণটা অনেকেরই ভুল হয়ে যায়, এইখান থেকে কিন্তু খুব সাবধানে করবে। তাহলে প্রথমে M1 S1 এর সাথে T গুণ করছি, তাহলে M1 S1 T প্লাস মাসে মাইনাস, তারপরে কত হবে? M1 S1 T1 মাইনাস M1 S1 T1, প্লাস এখান দিয়ে গুণ করছি, তাহলে M2 S2 T T প্লাস মাসে মাইনাস M2 S2 T2 T2, প্লাস
M3S3T M3S3 প্লাস মাসে মাইনাস M3S3T3 M3S3T3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে বা এখান থেকে যেগুলো প্লাস আছে সেগুলো আগে লিখছি। দেখো এটা প্লাস, তাহলে M1S1T, তারপর এটা প্লাস প্লাস M2S2T, তারপর এটা প্লাস প্লাস M3S3T। এবার বাকি তিনটে মাইনাস, ওটাকে আমি সমান চিহ্নর এদিকে নিয়ে চলে আসি, তাহলে ওইগুলো প্লাস হয়ে যাবে। তাহলে প্রথমে এটা এদিকে নিয়ে, এটা প্রথমে মাইনাস, তাহলে এটা এদিকে নিয়ে এলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে এটা লিখলাম M1S1T1, তারপরের মাইনাসটা হচ্ছে এটা, তাহলে এটা সমান চিহ্নের এদিকে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস M2S2T2, তারপরে এটা তৃতীয় মাইনাস, তাহলে এটাও এদিকে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস M3S3T3। তাহলে বা এই তিনটে থেকে টিটা কমন নিলাম, তাহলে টি কমন নিলে এখানে কি থাকছে, প্রথমটাতে পড়ে থাকবে M1S1 প্লাস পরেরটাতে পড়ে থাকবে M2S2 প্লাস তারপরটাতে পড়ে থাকবে M3S3 ইকুয়ালস টু, এটা যেমন আছে তেমনই রাখলাম M1S1T1 প্লাস M2S2T2 প্লাস M3S3T3, কারণ এখান থেকে সবকটাই আলাদা তাই কিছু কমন নিতে পারবো না। বা টি ইকুয়ালস টু কত হবে, তাহলে এটার টি ইন্টু এটা আছে ইকুয়ালস টু এটা, তাহলে টি ইকুয়ালস টু কত হবে, এটার তলায় চলে যাবে এটা নিচে যাবে এটা, যেহেতু এটা গুণ আছে তাহলে এটা ভাগ হয়ে যাবে এদিকে আসলে। তাহলে বা টি ইকুয়ালস টু কী হবে, ওপরে এটা হবে M1S1T1 প্লাস M2S2T2 প্লাস M3S3T3 ভাগ এটা M1S1 প্লাস M2S2 প্লাস M3S3, এটা ডিগ্রি সেলসিয়াস, এটাই হবে অ্যান্সার। তাহলে তরল তিনটিকে একসঙ্গে মেশালে মিশ্রণের উষ্ণতা এটা হবে এত ডিগ্রি সেলসিয়াস, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 8, সমভরের তিনটি তরল A, B ও C এর উষ্ণতা যথাক্রমে 10 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াস। A ও B কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। আবার B ও C কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 34 ডিগ্রি সেলসিয়াস। তরল তিনটির আপেক্ষিক তাপের অনুপাত কত? ধরি তিনটি সমভরের তরল A, B, C এর ভর ইকুয়ালস টু হচ্ছে m গ্রাম। ধরি A তরলের আপেক্ষিক তাপ SA, B তরলের আপেক্ষিক তাপ SB, C তরলের আপেক্ষিক তাপ SC। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছে, A ও B কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা বলে দিয়েছে আমাদের ইকুয়ালস টু 15 ডিগ্রি সেলসিয়াস। অতএব A তরল দ্বারা গৃহীত তাপ ইকুয়ালস টু B তরল দ্বারা বর্জিত তাপ। তাহলে এর জায়গায় কি লিখবো, m, কারণ তিনটেই ভর সমান, তাহলে m ইন্টু A তরলের আপেক্ষিক তাপ হচ্ছে SA ইন্টু 15 মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ইকুয়ালস টু B তরলের, কারণ সমভর যেহেতু B এর ভরও তাহলে mই হবে, তাহলে m ইন্টু আপেক্ষিক তাপ SB ইন্টু 30 মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস। প্রথমটা 15 মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস হবে, দ্বিতীয় ক্ষেত্রে হবে 30 মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস। বা তাহলে এখানে দুটো m আছে, m কেটে গেল, তাহলে এখানে কি থাকলো, SA ইন্টু 15 মাইনাস 10 মানে 5 ইকুয়ালস টু এখানে থাকলো SB ইন্টু 30 মাইনাস 15 মানে হচ্ছে 15, বা SA ইকুয়ালস টু কত হবে, SB ইন্টু 15 ভাগ 5, তাহলে 15কে 5 দিয়ে কাটলে হবে 3, তাহলে বা SA ইকুয়ালস টু হবে 3SB, বা অতএব SB ইকুয়ালস টু হচ্ছে 3 SA বাই 3, SA ইকুয়ালস টু 3SB, অতএব SB ইকুয়ালস টু SA বাই 3, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় ক্ষেত্রে বের করি। দ্বিতীয় ক্ষেত্রে B ও C কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা বলে দিয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। অতএব ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে B দ্বারা গৃহীত তাপ ইকুয়ালস টু C দ্বারা বর্জিত তাপ। তাহলে বা এখানে ভর m ইন্টু B তরলের আপেক্ষিক তাপ SB ইন্টু টেম্পারেচার হবে 34 মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু C এরও ভর একই, তাহলে এক্ষেত্রে হবে m ইন্টু আপেক্ষিক তাপ হচ্ছে SC ইন্টু টেম্পারেচার হবে 40 মাইনাস 34 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বা এখানে দুদিকে m আছে কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো, SB ইন্টু 34 মাইনাস 30 মানে হচ্ছে 4 ইকুয়ালস টু এখানে হচ্ছে SC ইন্টু 40 মাইনাস 34 এটা হচ্ছে 6। বা তাহলে এটা কত হচ্ছে
SC ইকুয়ালস টু SB ইন্টু 4/6। এটা ওপরে আছে, তার নিচে চলে আসবে। তাহলে SC ইকুয়ালস টু কত হচ্ছে? SB ইন্টু 4/6। দেখ 2 দিয়ে কাটলাম, তাহলে ওপরে থাকবে 2, নিচে থাকবে 3। তাহলে বা SB ইকুয়ালস টু হচ্ছে 2/3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দুটি সমীকরণ পেলাম। একটা হচ্ছে SB ইকুয়ালস টু SA/3, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর আরেকটা সমীকরণ হচ্ছে SC ইকুয়ালস টু SB ইন্টু 2/3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 সমীকরণ থেকে পাই SC ইকুয়ালস টু আমরা কত পেয়েছি? SB 2 নম্বর সমীকরণ, SC ইকুয়ালস টু SB ইন্টু 2/3 ইকুয়ালস টু SBর জায়গায় আমরা লিখতে পারি, যেটা 1 নম্বর সমীকরণে পেয়েছি, SA/3 ইন্টু 2/3। যেহেতু দেখো আমি লিখে দিয়েছি SB ইকুয়ালস টু SA/3, এটা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। তাহলে প্রথমে লিখলাম SC ইকুয়ালস টু SB ইন্টু 2/3 ইকুয়ালস টু, তারপর SC ইকুয়ালস টু তাহলে কত হবে? SBর জায়গায় 1 নম্বর সমীকরণ SBর যে মানটা পেয়েছি সেটা লিখেছি, তাহলে SA/3 ইন্টু 2/3। SBর জায়গায় শুধু SBর মান যেটা 1 নম্বর সমীকরণে পেয়েছি ওটা বসিয়ে দিলাম। তাহলে SA/3 ইন্টু 2/3। তাহলে বা SC ইকুয়ালস টু আমরা পেলাম 2/9 SA। অতএব ABC তরলের আপেক্ষিক তরলের অনুপাত ইকুয়ালস টু SA ইস টু SB ইন্টু SC, বা ইকুয়ালস টু, তাহলে SA ইস টু SA/3 ইস টু 2/9 SA। তিনটেই এ দিয়ে লিখলাম মান। SA হচ্ছে SA ইন্টু SBর জায়গায় আমরা পেয়েছি SBর জায়গায় আমরা পেয়েছি SA/3, এটা 1 নম্বর সমীকরণে। আর এক্ষুনি SC বের করলাম আমরা এ দিয়ে 2/9 SA। এই যে লিখেও দিচ্ছি দেখো পাশে, যেহেতু SB ইকুয়ালস টু SA/3 আর SC ইকুয়ালস টু SA ইন্টু 2/9। তাহলে ইকুয়ালস টু, তাহলে কত? এবার SA তিনটে SA কেটে গেল, তাহলে এখানে থাকলো 1 ইস টু, এখানে থাকছে 1/3, এখানে হচ্ছে 2/9। SAগুলো কেটে গেল, তাহলে এখানে 1 থাকবে, এখানে 1-এর 3 থাকবে, এখানে 2-এর 9 থাকবে। এবার 3 থেকে আমি 9 দিয়ে গুণ করছি, তাহলে 1 ইন্টু 9 ইস টু 1 ইন্টু 3, 1/3 ইন্টু 9 ইস টু 2/9 ইন্টু 9। ওপর নিচে 9 দিয়ে গুণ করে সব 3টেকে আমরা 9 দিয়ে গুণ করছি। তাহলে এখানে কত হবে? 9 ইন্টু 9কে 3 দিয়ে কাটলে তাহলে 3 হচ্ছে, 3 ইস টু, এখানে 9 কেটে গেল, থাকলো 2, তাহলে 2। তাহলে 3টে তরলের অনুপাত কত হবে? 9 ইস টু 3 ইস টু 2। এটাই হবে অ্যান্সার।